하스테워 사몽카이로니 사몽 호몽크리카 약시보도니 저러워 하스테워 비시워 살사라 사몽카이리자게 파노 살주구 지브레 사몽카이리자고 피아바 따복 살탐시바 하이세 클라이리작시오 아보바이 까미암스니 사몽카이니로 베라이노 비르마노 클라이베카 아지몽크리 응마바이 아보니 우글로가 하코토 하포니 약동고 아소시미야 바제토보 레가니 랑로 কমিরিজাখা কংগ্রেসল টাউন হল ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ননি ফিল চার হাস্তি বেরুনি কক্সাল চাওলাইবং পান্দাব অমাই হিন কগনারখা কেবংনাই বদলি আদম মানিক সরকার সরকার এটা অন্য পথ ভেবে মনে করার কারণে এটাকে আরো বেশি এখানে কার্যকরী করার চেষ্টা করছে। ওই যে বললাম স্বয়ংভর হব। আগের সরকার তো কেন্দ্রের কাছে খালি ভিক্ষাই চাইতো, আমরা ভিক্ষা টিকা চাইবো না। অবস্থাটা কোথায় নিয়ে গেল? উল্টো দিকে যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে আমরা বলছি একটা ধনীদের সরকার, সুশাসনের সরকার, এটাই পুঁজিবাদের বৈশিষ্ট্য। বেশি বিশ্লেষণ করার দরকার নেই যে কৃষকদের আন্দোলনটা চলছে, 9 মাসে পা দিল। তারা গত দুদিন একটা কনভেনশন করলো, 2000-এর উপর প্রতিনিধি গেল সব রাজ্য থেকে। তারা সিদ্ধান্ত নিল 26শে সেপ্টেম্বর সারা ভারতবর্ষে গত বছর এই তারিখে তারা ধর্মঘট করেছিলেন। এই 3টা আইন কৃষি এবং কৃষকদের সর্বনাশ করার জন্য শোষক যারা আপনার শিল্প, কল কারখানা, ব্যাংক ইত্যাদি প্রায় কুক্ষিগত করে ফেলেছে, এখন তাদের নজরটা প্রসারিত হচ্ছে এই কৃষির উপরে। এটা যদি কবজা করতে পারে সবই তাদের পকেটস্থ হয়ে গেল। এরা চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকারের কাছে, আর কেন্দ্রীয় সরকারের তাদের চাপের কাছে মাথা নত করা ছাড়া কোনো রাস্তা নেই, কারণ এদের দয়াতেই তারা মন্ত্রী হচ্ছে। সেখানে তারা এই যে আইনগুলি নিল, এগুলির বিরুদ্ধে এই লড়াইটা চলছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিল। এটার যেভাবে দাম বাড়বে, এটা কিন্তু আবার প্রতিফলন ঘটবে শিল্পজাত সামগ্রী, কৃষি এবং নিত্যপণ্য, ভোগ্যপণ্যে। এটা বাতিল করতে হবে। এই দাবি সামনে রেখে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য নিয়ম মাফিক দাম চাই, আইন করো, এই দাবি 3টা-4টা দাবি রেখে আন্দোলন চলছে। ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম ঘটনা মানে গত 72-73 বছর হয়নি। আমরা বারবারই বলতাম এটা ঘুমন্ত সিংহ, এটাকে জাগাও। গ্রামের যে 71 ভাগ দেশের 100 জনের মধ্যে বাস করেন, এই 71কে যদি আমরা 100 ধরি হিসাবের সুবিধার্থে, তার 80 থেকে 85 জন প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। আপনারা এখানে যারা আছেন অটোরিক্সার শ্রমিক বা কেউ কেউ একটা দুটো রিক্সার মালিক থাকতে পারেন, আপনারা হিসাব করলে পেছনে ফিরে তাকালে দেখা যাবে অধিকাংশই কৃষক পরিবারের সন্তান সন্ততি, অধিকাংশ। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা আপনাদের 8ম রাজ্য সম্মেলন। এর আগে যে সম্মেলনগুলো আপনারা করেছেন সেটা অন্য ধরনের পরিস্থিতি ছিল। আপনাদের সম্পাদক তার যে লিখিত ভাষণ সমস্তটা না পাঠ করলেও প্রথম দিকে 2-4টি কথা যা বলেছেন তার মধ্যে এটা উল্লেখ করে গেছেন। আমাকে আপনাদের সম্মেলনের সামনে কথা বলবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল 5-6 দিন আগে, আমি গ্রহণ করেছি। কিন্তু বিস্তৃত পরিসরে আলোচনা করার সুযোগ নেই। আড়াইটা থেকে 3টার মধ্যে আপনাদের সম্মেলন শেষ করতে হবে। আর অতিথি যারা, তারাই যদি অধিকাংশ সময় বক্তৃতা করে নিয়ে নেন, আপনাদের সম্পাদকের কিন্তু বক্তৃতা প্রকৃত অর্থে করতে পারলেন না। আপনারা যে মহকুমাগুলো থেকে আসলেন, সমস্যা কি, কিভাবে এর মধ্যে সংগঠন করছেন, আগামী দিনে এই সংগঠনটাকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের বিভাগ ভিত্তিক যে ভাবনা চিন্তা এবং রাজ্য যে নেতৃত্ব, তারা আপনাদের আরো কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন, এই বিষয়গুলো আপনাদের বলতে হবে। আপনারাই যদি বলার সুযোগ না পান, তাহলে তো এই সম্মেলনটা নিরর্থক হয়ে যাবে। তারপরে আপনাদের আবার কমিটি তৈরি করতে হবে,
তো এগুলো করতে একটু সময় লাগবে। রিপোর্টটা আপনাদের এই সম্মেলন থেকে গ্রহণ করতে হবে, এগুলো পদ্ধতি। কাজেই এগুলো ভাবনায় রেখে যতটা সংক্ষিপ্তভাবে একেবারে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক যে বিষয় এই সম্পর্কে আমি দু চারটি কথা বলার চেষ্টা করব। অন্যান্য সম্মেলনে যে ধরনের বক্তব্য আলোচনা শুনতে আপনারা অভ্যস্ত, আমি আগে এসেছি আপনাদের সম্মেলনে, সেভাবে কিন্তু আজকে বলতে পারবো না। আপনারা অটো রিক্সা শ্রমিক বন্ধুরা খুব খারাপ অবস্থায় আছেন, আয় উপার্জন নেই। আপনাদের আয় উপার্জনের ভিত্তি হচ্ছে সওয়ারিদের উপর, যারা প্যাসেঞ্জার হিসাবে অটো রিক্সায় যাতায়াত করে। আপনাদের অভিজ্ঞতা কি? যারাই আপনাদের অটো রিক্সাতে করে যাতায়াত করেন তাদের মধ্যে একটা ছোট্ট অংশ শহর ভিত্তিক মধ্যবিত্ত অংশের মানুষ, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যবসায়ীদের একটা ছোট্ট অংশ, কিন্তু বড় অংশটাই হচ্ছে গ্রামের মানুষ। তাতে ক্রেতা বিক্রেতা যেমন আছেন প্রধানত, তার বাইরে আছেন গ্রামের বাজারে যে জিনিস পাওয়া যায় না এগুলি কেনবার জন্য বাজারে আসেন, অসুস্থ হলে পরে হাসপাতালে যান, ডাক্তারবাবুর কাছে যান, অফিস আদালতে কাজ করবার জন্য আসতে হয়, মামলা মোকদ্দমাও থাকে, এমন না? প্রধানত এই বিষয়গুলি নিয়ে তাদের আসতে হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কোনো কোনো জায়গায় জরুরি প্রয়োজনে আসতে হয়। আর আনন্দ ফুর্তি করবার জন্য যে আসতেন না ঘটনা তা না, এটা একটা সংখ্যা খুব বেশি না। তাহলে এই যে যাত্রী, তার সংখ্যা তো দারুণভাবে কমে গেছে। এটা আপনাদের অভিজ্ঞতা। আমরাও যখন রাস্তা দিয়ে যাতায়াত করি, অটো রিক্সাগুলির দিকে যদি তাকাই, তাহলে স্ট্যান্ড যেখানে দেখা যাচ্ছে যে 10-15-20টা করে অটো রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আগরতলাতে বাইরে তো এটা অন্যরকম মনে করার কারণে বাইরের পরিস্থিতি আরো খারাপ। তাহলে এটার মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে যাত্রী সাধারণ যারা অটোরিকশা ব্যবহার করে যাতায়াত করেন, আসা যাওয়া করেন, তাদের আর্থিক অবস্থাটা খুব খারাপ। আমি এখানে উল্লেখ করলাম আমাদের রাজ্যের না, সারা দেশেরই অভিজ্ঞতা। দেশের মোট জনসংখ্যার প্রায় 70 থেকে 71% মানুষ গ্রামে বাস করে। আমাদের রাজ্য, আমরা হিসেব নিচ্ছি, আমাদের যখন সরকার ছিল এটা প্রায় 70 জনের মতো ত্রিপুরার গ্রামে গঞ্জে বসবাস করেন। এটার খুব একটা পরিবর্তন হয়েছে মনে করার কারণে ছোট্ট একটা অংশ হয়তো গ্রামে কাজকর্ম নেয়, কাজের সন্ধানে হয়তো শহরে এসছেন, কিছু কিছু থেকে যাচ্ছেন, আবার একটা অংশ ফিরে যাচ্ছেন। এখন প্রশ্নটা কি? অধিকাংশ মানুষ গ্রামে অন্যের জমিতে কাজ, রেগার কাজ, প্রশাসনের তরফ থেকে রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এই সমস্ত যে পরিকাঠামো যেগুলি মানুষের প্রয়োজনে লাগে, যেগুলি সরকারকে করতে হয়, এগুলোর মধ্যে যারা কাজকর্ম করতেন তাতে দক্ষ শ্রমিক একটা তো আছে। সবসময় তো গ্রামে পাওয়া যায় না, বাইরে থেকে নিতে হয়, বাইরে কোনো ত্রিপুরার বাইরে থেকে আনতে হয়। অধিকাংশ শ্রমিক যে এলাকায় কাজ হচ্ছে, সাধারণ শ্রমিক, তারা সেই এলাকার মানুষ। কাজ কোথায়? রেগার কাজ বামফ্রন্ট সরকারের সময় আপনার 94 দিন পর্যন্ত তুলেছিলাম আমরা। ঘরে ঘরে নির্বাচনের বছর বাদ দিলে পর এটা 80 থেকে 84 দিনের মধ্যে উঠানামা করত। নির্বাচনের বছর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে 33 বা 35-এর মধ্যে নামিয়ে এনেছে। হাতে যেহেতু মারতে পারছে না, ভাতে মারতে হবে, নাহলে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা যাবে না। আমাদের তো কিন্তু কোনো দায় ছিল না, মানে দুর্বলতা ছিল না। যতবারই হিসেব চেয়েছে দিয়েছি আমরা, যতবারই দেখতে এসছে দেখেছেন তারা, অফিসাররা যতবারই গেছেন হ্যাঁ দেবো দেবো দেবো, কিন্তু আমরা বুঝতে পারছিলাম টাকা তারা দেবে না। এটা পলিটিক্যাল কারণ। তো এখন প্রশ্ন হচ্ছে 71% মানুষ যারা গ্রামে বসবাস করেন
আপনাদের যাত্রী যারা হন তাদের বড় অংশটা 100 জনের মধ্যে 70 থেকে 75 জন এরা সেখানকার মানুষ, তাদের তো আয় নাই, উপার্জন নাই, আর যদি আসেনও পয়সা কোথায়? পয়সা নাই বলেই তো শহরে আসবেন না। তারা যদি না আসেন তাহলে আপনার অটো রিক্সা চলবেটাকে। এখানে কিন্তু মূল সমস্যাটা। শহরে কিন্তু তাই 12 ছিল, অন্যান্য উন্নয়নমূলক কাজ সরকারি, তাতে মানুষ কাজ করতেন। তাদের মানে শিক্ষক কেরানি কর্মচারী যাদের বাধা আয়, তাদেরকে বাদ দিলে পর তারা তো সব না। আমাদের রাজ্যে শিক্ষক কেরানি কর্মচারী সব মিলিয়ে কত? আমাদের গভর্নমেন্ট থাকার সময় 1,62,000 থেকে 64,000, সব টোটাল জনসংখ্যার মধ্যে। তাহলে এটা তো একটা বিরাট সংখ্যা না? এই দিক থেকে বুঝতে গেলে পর গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী অংশের মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলেন, রক্ত জল করেন, সম্পদ তৈরি করেন, পেট পুরে খেতে না পারলো তারাই আসা যাওয়া করেন, তাদেরই একটা অংশ আমাদের এই অটো রিক্সাগুলিতে সোয়ারি হিসাবে তারা সেখানে এগুলিকে ব্যবহার করেন, আর এর উপর ভিত্তি করে আপনাদের আয় উপার্জন। এখন মূল যে জায়গাটা, সেই জায়গাটাতে আঘাত নেমে এসছে। 200 দিন কাজ হবে, এখন এটা 34 থেকে 35 দিন এসে দাঁড়িয়েছে। এটার জন্য একদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার দায়ী, তার যে বাজেটের উপর এখন কাজ চলছে সেই বাজেটে রেগার টাকা কমিয়ে দিয়েছে। তাতে গিয়ে দেখা যায় যে টাকা রাজ্য সরকার পাচ্ছে বা পাবে এতে 50 থেকে 60 দিনের বেশি না, এবং এটাও তারা খরচ করবার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। আর যে কাজটা হচ্ছে, এখান থেকে একটা অংশ লুট করে টাকা নিয়ে যাচ্ছে। প্রকৃত শ্রমিক সবটা টাকা বাড়িতে নিয়ে যেতে পারছে না, কার্ড যাদের আছে তারা সবাই কাজ পাচ্ছে না। এই পরিস্থিতি আপনারা জানেন, আপনাদের অনেকের পরিবারও কিন্তু রেগার কার্ডধারী লোক আছেন। এগুলো আপনারা প্রত্যেকে নিজের পরিবারের অভিজ্ঞতা থেকে আমাদের চাইতে ভালো জানেন। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এর জন্য দায়ী কে? কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার, তাদের যে নীতি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা, জিনিসপত্রের দাম বাড়ছে। মূলটা কি? পেট্রোল পণ্যের দাম সবচেয়ে বেশি বাড়ছে। আপনারা এটা ভুক্তভোগী। পেট্রোল, ডিজেল দাম বাড়ছে, এখন রান্নার গ্যাসের দাম বাড়ছে, কেরোসিনের দাম তো প্রতিনিয়তই বেড়ে চলেছে। সেগুলো নাই বা গেলাম, পেট্রোল ডিজেল তার দাম বাড়লে কি হয় আপনাদের কাছে ব্যাখ্যা করে বলার দরকার আছে। এই তো মার কাছে মাসির গল্প বলা হবে। কাজে সেদিক থেকে এটার দাম বাড়লে শুধুমাত্র আপনার গাড়ির খরচ বাড়ছে ঘটনাটা না, নিত্য পণ্য সামগ্রী, ভোগ্য পণ্য যেগুলি না হলে পরে মানুষের বেঁচে থাকাই কঠিন, এগুলির দাম বাড়ছে। অথচ উল্টো দিকে এদের আয় নাই, যেটা আমি একটু আগে বললাম। ফলে এই নিত্য ভোগ্য পণ্যের বাজারে সংকট তৈরি হচ্ছে, তাহলে ব্যবসায়ীরা সেখানে মার খাচ্ছে, এবং এই সংকটে আপনারা বিব্রত হচ্ছেন, এবং তার প্রতিফলন আপনার এই অটোরিকশা চলাফেরা করার মধ্য দিয়ে যাত্রী সাধারণের সংখ্যা যেভাবে কমছে তার মধ্য দিয়ে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। এবং এই যে নীতিটা, এটা কার নীতি? কেন্দ্রীয় সরকারের নীতি, বিজেপি সরকারের নীতি। প্রায় প্রতি সপ্তাহেই এগুলোর দাম বাড়ছে। এর মধ্যে ত্রিপুরার যে বিজেপি সরকার, যেটা আমাদের সময় আমরা করতাম না, তারা এর বাইরে এই পেট্রোলের উপর, ডিজেলের উপর, রান্নার গ্যাসের উপর স্বনির্ভর হওয়ার নাম করে আমরা ভিক্ষা করবো না কেন্দ্রীয় সরকারের কাছে, বাহাদুরি কথা। এরা নিজে ট্যাক্স বসিয়েছে, রোড ট্যাক্স বসিয়েছে। আপনাদের যে মোটর শ্রমিক ইউনিয়ন তার বিরুদ্ধে আন্দোলন করে, তাহলে এটা তো মরার উপর খাড়ার ঘা হলো, আরো সমস্যা তৈরি হলো। তার উপর আবার আপনাদের প্যাসেঞ্জারের সংখ্যাটা নির্ধারণ করে দেওয়া আছে, ঠিক আছে, এটা ডিসিপ্লিনের জন্য, দুর্ঘটনা এড়াবার জন্য, যারা সোয়ারি এটা যাতে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, সব অটো রিক্সাতেই যাতে কম বেশি যাত্রী পাওয়া যায়, এটা ভাবলের দিকে খারাপ না, কিন্তু এটা সমস্যা তৈরি হচ্ছে এখন নানাভাবে। বলে এই যে দিকগুলো, এই দিকগুলোতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা প্রচন্ড রকম অর্থনৈতিক সংকট, যার প্রতিফলন আপনাদের ঘটছে। আপনাদের মধ্যে কেউ কেউ অটো রিক্সার মালিক, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আর এটা ভালো অংশ মালিকের কাছ থেকে অটো রিক্সা ভাড়া নিয়ে আপনারা চালাবার চেষ্টা করছেন।
ওই রক্তদান শিবির সিআইটি অফিসে যখন হয়, আমি সেখানে গিয়ে দেখি জিপ গাড়ির ড্রাইভার আছেন, অটো রিক্সার ড্রাইভার আছেন, রিক্সা শ্রমিক আছেন। অটো রিক্সার সম্পর্কে বলছি, এর আগে একটা রক্তদান শিবিরে এরকম কথা হচ্ছিল দুজনের সাথে। তাতে বলছেন যে ভাড়া নিয়ে চালাই, ভাড়ার টাকা দেওয়ার পর আমার হাতে 2 থেকে 300 টাকা বেশি থাকে না। এই নিয়ে তো দৈনন্দিন খাবারই পরিবারের ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ এটা বাস্তব। কাজে এই যে পরিস্থিতিটা চলছে, এটা আপনি হচ্ছে ঘটনা তা না, মূল কথাটা যেটা, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের গরিব বালা নীতি, জনবিরোধী নীতি, অর্থনৈতিক নীতি। ধনী